প্রিয় দর্শক, আমরা যখন সহজভাবে সবকিছু ভাবছি তখন একটি নিউজ আসলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে টাইম বোমা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। ডক্টর ইউনূসকে টাইম বোমা দিয়ে হত্যা করার চেষ্টার কথাটি আজকে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। বোমা সেট করে রাখার পরে ওই হায়নারা বলছে আমরা জানি না এই টাইম বোমা কোথা থেকে আসছে। জেনারেল ওয়াকার ওখানে টাইম বোমা সেট করালেন যাতে একত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাজুল ইসলাম সহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রত্যেকটা লোক যেন এই আশিক চৌধুরী এরকম 3টি টেক্কা ওনার হাতে আছে। আপাতত আমি যেটা শুনেছি উনি প্রথম টেক্কাটা আমাদেরকে উপহার দিয়েছে, আরো 2টি টেক্কা খুব শীঘ্রই আমাদের দেশে আসবে। ওর কলজাটা কত বড় আপনারা ভাবছেন? পাতলা পুতলা হইলে কি হবে, কলজাটা এত বড়। বাংলাদেশের ইতিহাসে সোহরাওয়ার্দী উদ্যানে এরকম কোনো সমাবেশ আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি, কখনোই সম্পন্ন হয়নি। ইতিহাস বলে সোহরাওয়ার্দী উদ্যান শুধুমাত্র নয়, বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপট বিবেচনা করলে এত লোকের সমাগম এবং এত ঐক্যবদ্ধ প্রোগ্রাম আমাদের দেশে কখনোই হয়নি। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। জেনারেল ওয়াকারের অফিসের 1 মাইলেরও মধ্যে আয়নাঘর তৈরি করা হয়েছিল হাসিনার নির্দেশে, এবং ফ্রম ডে ওয়ান জেনারেল তারেক সিদ্দিকী এবং ওয়াকার কাঁধে কাঁধ মিলিয়ে আয়নাঘর তৈরি করেছিল। 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করলেন, উনি তার পরের দিন থেকে প্ল্যান করা শুরু করলেন যে উনি আয়নাঘরে যাবেন, আয়নাঘরের ভয়াবহতা উনি দেখবেন। দর্শক বিন্দু, একা একা একটু চিন্তা করে দেখেন, উনি ক্ষমতা নেওয়ার 24 ঘন্টার ভিতরে প্ল্যান করে ফেললেন উনি আবু সাইদের বাড়িতে যাবেন, ওনার সাথে দেখা করবেন, কিন্তু আয়নাঘরে ওনাকে যেতে দেওয়া হলো না। কি করা হলো আয়নাঘরে? আয়নাঘরের আলামত নষ্ট করার জন্য ওয়াকার এবং ডিজিএফআই এবং ভারতের র একত্র হয়ে গার্বেজ জড়ো করলো, চেয়ার টেবিল ছড়ালো, আলামত কমপ্লিটলি ডিস্ট্রয় করলো। ডক্টর ইউনূসকে বারবার বলা হলো আপনি ওখানে যাবেন না, আপনি যদি ওখানে যান একটা অ্যাক্সিডেন্ট করাতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, বিভিন্ন অজুহাত তৈরি করা হলো। এই অজুহাতটা কেন তৈরি করা হলো? ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যেন আয়নাঘরের ওখানে না যায়, উনি যেন এটা নিয়ে জাতিসংঘকে, পশ্চিমা বিশ্বকে ইনভাইট করে ওটা দেখাতে না পারে। এখন র একটা কাজ সবসময় করে দর্শকবৃন্দ, কি করে? র এর যে লোকগুলো দিয়ে বাংলাদেশে নিয়ন্ত্রণ করায়, যদি দেখে তাদের স্বার্থসিদ্ধি হয়ে গেছে অথবা ধরা পড়ে, তাদেরকে সহ র মেরে ফেলে। তো তারা চিন্তা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবে যদি আর্মির কথা না শুনে, ওয়াকারের কথা না শুনে, ডিজিএফআই কথা না শুনে, ইউনূসের চারপাশে লুকিয়ে থাকা জেনারেল হাফিজ অথবা জেনারেল ফেরদৌসের কথা না শুনে, তাহলে তাদের সবাইকে সহ ইউনূসকে মেরে ফেলো। তারা ষড়যন্ত্র করলো। কি ষড়যন্ত্র করলো? ইউনূস সাহেব প্ল্যান করলেন, হঠাৎ করে উনি ফেব্রুয়ারি মাসের 10 তারিখে অলমোস্ট কনফার্ম, কাউকে জানালেন না যে আমি আয়নাঘর দেখতে যাব। হঠাৎ করে উনি বললেন আমি আজকে যাবই। যখন উনি বললেন যাবই, তার আগের থেকে ওখানে টাইম বোমা সেট করে রাখলো, টাইম বোমা সেট করে রাখলো। ডক্টর ইউনূস সাহেব উনি চিন্তা করলেন আমি ওখানে যাব, ওখানে যাওয়ার আগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তাজুল ইসলামকে সহ আরো ইনভেস্টিগেটরদের সহ ওনারা ওখানে যাবেন। জেনারেল ওয়াকার ওখানে টাইম বোমা সেট করালেন যাতে একত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাজুল ইসলাম সহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রত্যেকটা লোক যেন ওখানে অ্যাসাসিনেট করা যায়। টাইম বোমা সেট করবে। এখন দর্শকবৃন্দ, র এখানে অনেকে বলবে ওখানে যখন তাজুল সাহেব গিয়েছে, ওখানে যখন যারা টাইম বোমা পেয়েছে জিজ্ঞাসা করেছে, একটা বালতির ভিতরে যখন টাইম বোমা বেরিয়ে আসলো, জিজ্ঞাসা করা হলো এগুলো কোথা থেকে এসছে। ডিজিএফআই লোকজনরা আয়নাঘরের দায়িত্ব নিয়োজিত হায়নারা বলল আমরা জানি না। দর্শকবৃন্দ, আমরা জানি না। বোমা সেট করে রাখার পরে ওই হায়নারা বলছে আমরা জানি না এই টাইম বোমা কোথা থেকে আসছে। তাজুল ইসলাম এই বিষয়টা নিয়ে আগে কথা বলে নাই, কিন্তু তাজুল ইসলাম হঠাৎ করে এটা নিয়ে কথা বললেন। এই যে ডিটেনশন সেন্টারগুলো, এগুলোকে নানানভাবে আলামত নষ্ট করা হয়েছে, রুমগুলোকে নানানভাবে ভেঙে চুরে বিকৃত করা হয়েছে। সাউন্ড প্রুফিং ম্যাটেরিয়াল ছিল, টর্চারের যন্ত্রপাতি ছিল, এগুলো সরানো হয়েছে। গার্বেজ দিয়ে, নানান ধরনের ফার্নিচার, ময়লা আবর্জনা দিয়ে ডাম্প করে রাখা ছিল, যাতে করে ওখানে রেডিলি কেউ ঢুকে কিছু বের করতে না পারে। তো আমরা সবকিছু সরার দিকে একটা বালতির মতো আমরা পাই। তো বললাম যে এখানে কি আছে এটা দেখা যাক। তো আমাদের ইনভেস্টিগেটর প্রসিকিউটর ওরা কি করেছে, বালতিটাকে
উপর করে ঢালেছে যে ঢা- ভিতরে just কি আছে ঢালার দেখার চেষ্টা করেছে একটু, সাথে সাথে 5টা বড় বড় সাইজের বোমা তার দিয়ে লাগানো একটা সাথে, এবং এক পাশে একটা টাইমার লাগানো, সেটা বেরিয়ে আসে। আমি তখন সামনে ছিলাম। ভয়ঙ্কর অবস্থা। তো সাথে সাথে আমি চিৎকার দিয়ে বলছি যে স্টপ, আস্তে করে রাখো। রেখে আমরা ওই অবস্থা থেকে রুম থেকে দ্রুত সবাইকে বের করে দিলাম দিয়ে, তো ওখানে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল অফিসার তাদেরকে আমরা বললাম যে এটা কিভাবে আসলো, তখন বললো আমরা জানি না, মানে এটা তো আপনাদেরই এলাকায় ছিল। জুরিসডিকশনে। তো এরপরে আমরা ওটাকে সিল করে দিয়ে চলে আসি। চলে এসে পরের দিন 26শে জানুয়ারি আমরা বোম ডিসপোজাল ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে আমরা চিঠি দিই যে এখানে এই জিনিস আছে, এটা আপনি তাড়াতাড়ি নিষ্ক্রিয় করার ব্যবস্থা করেন। 27শে জানুয়ারি ওনাদের পুরো টিম গিয়ে বোমাগুলোকে বের করে নিয়ে এসে নিষ্ক্রিয় করেন, এবং এর পুরো জিনিসগুলো কিন্তু আমরা ভিডিও চিত্র ধারণ করেছি। এই ব্যাপারে দিদি হয়েছে, ওই বোমাগুলোর যে বিস্ফোরণের পরে আলামত সেগুলো জব্দ আছে, এভরিথিং ইজ ফুললি ডকুমেন্ট। একটা কথা, আমরা বাংলাদেশিরা কিভাবে লোকজনদেরকে বুঝালে তারা একটা জিনিস বুঝে। জেনারেল ওয়াকার 17 বেঙ্গলের অ্যাক্টিং সিও হিসাবে সোলজারদের সহ দাঁড়ায় থাকলেন পিলখানায়, ভিতরে ঢুকলেন না। বলা হলো আপা নিষেধ করেছে, ঢোকা যাবে না। এই জেনারেল ওয়াকার মেজর অবস্থায়, জেনারেল ওয়াকার তার ব্রিগেড কমান্ডার হাকিমকে, ব্রিগেডিয়ার জেনারেল হাকিমকে ডিসঅবে করলো, ডিসিপ্লিন ব্রেক করলো, তারপরেও তাকে ওখানে রাখা হলো, তাকে ব্রিগেড কমান্ডার বানানো হলো 46 এর। লন্ডনে কোর্স করতে যাবে, ভর্তি পরীক্ষায় পাস করে নাই, ডোনেশন দিয়ে তাকে ওখানে ভর্তি করানো হলো। ভারতে পাঠানো হলো এনএসজি, র, ভারতের সেনাপ্রধান, ভারতের প্রতিরক্ষা সচিব, তাদের সাথে 9 বার তাকে ভেটিং করানো হলো, তারপরে তাকে আমিচি বানানো হলো। ওয়াকারের তত্ত্বাবধানে আজ পর্যন্ত বিডিআর পিলখানার বিচারকাণ্ড সুষ্ঠুভাবে তদন্ত করতে দেওয়া হয় না। ওয়াকারের তত্ত্বাবধানে জনগণের উপরে হেলিকপ্টার থেকে গুলি করে আমার মা বোনদের বুককে ঝাঁঝা করে দিয়েছে, বাচ্চাদেরকে মেরে ফেলেছে, শিশুদেরকে মেরে ফেলেছে, মাকে গুম করেছে, বাবাকে গুম করেছে, সন্তানদেরকে গুম করেছে, যা প্রত্যেকটা অপকর্মের সাথে ওয়াকার জড়িত। ওয়াকার এবং জেনারেল মুজিব, যে মুজিব বিশ্ববিদ্যালয়ে গিয়ে সারে জাহাজে আচ্ছা গান গেয়েছে, তারেক সিদ্দিকের গুণ তারা এখন ওখানে বসে আছে বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য। ওয়াকার বলেছে সে দেশে শান্তি আনবে, এবং কতগুলো অদূরদর্শী রাজনীতিবিদ, অদূরদর্শী লোকজন, অদূরদর্শী বেকুবরা বসে আছে। ওয়াকার বাংলাদেশের সালভেশন নিয়ে আসবে, রাজনীতিতে সালভেশন নিয়ে আসবে, রাজনীতিতে রিফর্ম নিয়ে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে ওয়াকারের ধান্দাবাজি, রয়ের ধান্দাবাজি ধীরে ধীরে প্রকাশ পাওয়া শুরু করলো। যখন রয়ের ধান্দাবাজি প্রকাশ পাওয়া শুরু করলো, তাদের সামনে একটা এলিমেন্টস ছিল। সেই এলিমেন্টসটা কি? কোন একটা অজুহাত দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি অ্যাসাসিনেট করা যায়, এই অ্যাসাসিনেশনের প্ল্যানের পার্ট ছিল, পার্টিকেল ছিল এই টাইম বোমাগুলো ওখানে সেট করা। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ। প্রদর্শক, আমার দেশ পত্রিকার লাইভ টক শোটি কিছুক্ষণ আগে হয়েছে এবং সেই টক শোটি শুনে সেখান থেকে তথ্য নিয়ে আপনাদের সাথে এটা শেয়ার করছি। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার প্রায় 7 মাসের মতো সময়ের পরে গিয়ে আয়নাগর পরিদর্শন করতে যাবেন, আয়নাগর পরিদর্শন করার আগ মুহূর্তে সেই আয়নাগরগুলা দেখার জন্য গিয়েছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং তার টিম। সেই তার টিম সহ দেখার জন্য যাওয়ার পরে তিনি একটি জায়গায় দেখতে পেলেন একটি বালতির মধ্যে কি যেন জিনিসপত্র আছে। ওই বালতিটি ওনার টিমের সদস্যরা যখন উল্টাচ্ছিলেন তখন দেখতে পেলেন একটি কেবেলের সাথে আরেকটি কেবেল জোড়া দেওয়া এবং একটি টাইম বুমের যেই টাইমিং সিস্টেম আছে ওই সিস্টেম সহ 5টি বোমা একসাথে দেখতে পান। সেটা দেখার পরে তাড়াতাড়ি তারা সেখান থেকে সরে পড়েন এবং সেই বিল্ডিংটি সিলগালা করে দেন। সিলগালা করে দেওয়ার পরে র্যাবকে সেটা জানানো হয়। পরদিন র্যাবের বোমা বিস্ফোরণের যেই উচ্চ লেভেলের পারদর্শীরা আছে তারা সেখানে যান এবং সেখানে গিয়ে তারা 5টি বোমা এনে 5টি বোমা নিষ্ক্রিয় করেন। এই ঘটনাটি ঘটেছে যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেই আয়নাগর পরিদর্শন করতে যান তার কয়েকদিন আগে। প্রদর্শক, তার কয়েকদিন আগে ঘটনাটি ঘটলে আজকে কেন উনি বলছেন এবং এখন কেন উনি বলছেন? এখন এই কারণে বলছেন যে তখনকার সময়ে বিষয়টা যদি জানাজানি হতো, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আয়নাগর পরিদর্শনটা ব্যাঘাত সৃষ্টি হতো এবং সেই ধরনের বিষয় নিউজ হলে কেউ উনার পক্ষে বিপক্ষে বিশাল আলোড়ন সৃষ্টি হতো। সেই কারণে উনার না যাওয়ার বিষয়টাই সিদ্ধান্তে আসতো। তাই এখানে গোপনীয়তা রক্ষা করে সরকারের সর্বোচ্চ সিকিউরিটি নিয়ে তারা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ
উপদেষ্টাদের কয়েকজন সহ এবং আয়নাগরে যারা বন্দী ছিলেন সেই বন্দীরা সহ অনেকেই সেখানে গিয়েছিলেন। প্রিয় দর্শক, আমরা আজকের এই লোমহর্ষক কথা থেকে তাজুল ইসলাম সাহেব বললেন যে শত্রুরা থেমে নেই, শত্রুরা এখন বস্তা বস্তা টাকা খরচ করছে কিভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমটা বন্ধ করে দেওয়া যায়, কিভাবে এই ট্রাইব্যুনালে যারা কাজ করেন তাদেরকে ক্ষতিগ্রস্ত করা যায়। তারা হুমকিতে আছেন, তারা অনেকটাই সিকিউরিটি মানি থাকার পরেও যেন অনেক সিকিউরিটির অভাব আছে তাদের জন্য। বাংলাদেশে আমরা জানি যে গণবসতি, দেশের মানুষ রাস্তাঘাটে যানজটে বিভিন্নভাবে বিভিন্ন সময় তাদের বিভিন্ন জায়গায় যেতে হয়, সেই কারণে তাদের উপরে রয়েছে দুষ্কৃতিকারী সেই আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে এবং ভারতের পক্ষ থেকে তাদেরকে কিভাবে হত্যা করা যায় বা তাদেরকে কিভাবে শেষ করে দিয়ে এই আয়নাগর প্লাস এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ করে দেওয়া যায়। প্রিয় দর্শক, এই সমস্ত বিষয়ের মাঝখানে যদি কেউ বলে ওঠে আমরা ইউনূস সরকারকে চাই না, নির্বাচন চাই, জলদি নির্বাচন দিয়ে রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রের পরিবর্তন করতে হবে, তাহলে এই বুমের সাথে জলদি নির্বাচন, তাড়াতাড়ি নির্বাচনের কোনো যুগসাজ আছে কিনা সেটা কিন্তু এখন ভেবে দেখতে হবে। কারণ তাড়াতাড়ি বা জলদি নির্বাচনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যা করার জন্য সেখানে টাইম বোমা রাখা হয়েছিল কিনা তাজুল ইসলামকে যখন জিজ্ঞাসা করেছেন আমার দেশের যেই উপস্থাপক তিনি, তখন তাজুল ইসলাম বলছেন যে জি এটা উড়িয়ে দেওয়া যায় না, কারণ এটাই তো তাদের হয়তোবা পরিকল্পনা ছিল। আমরা আগে পরিদর্শন করে জায়গাগুলোকে দেখতে যাওয়ার কারণেই তো আমাদের কাছে এটা ধরা পড়েছে এবং আমরা সেভাবে সবগুলা জায়গা দেখে পরিদর্শন করে সিকিউরিটিটা সম্পূর্ণভাবে আমরা দেখে তারপরে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সেখানে নিয়েছি। প্রিয় দর্শক, আমরা আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের এই বয়সে এই সময়ে বাংলাদেশের হাল ধরার জন্য ওনাকে বিদেশ থেকে আমরা ধরে এনে দায়িত্ব দিয়েছি, আর উনি নতুন বাংলাদেশ গড়ার জন্য যা দেখাচ্ছেন, যা করছেন, এবারের রমজানে দরিদ্র মানুষের দোয়া যে ওনার উপরে পড়েছে এবং বিদ্যুতের অভাবে কারো তারাবির নামাজ, কারো ইফতারিতে, কারো মাগরিবে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়নি, সকল সমস্যার মোকাবেলা করে এবং বাংলাদেশের মানুষের আগের চাইতে কম মূল্যে খাবার দাবার থেকে শুরু করে সব কিছুতে সুবিধাজনক অবস্থানে 8 মাসে একটি রাষ্ট্র আনতে পারে। শুধুমাত্র তাহলে আমরা যে 20 টাকা কেজি পেঁয়াজ খেলাম, এর আগে এটা 100 টাকাও যদি ধরি, 100-র উপরেও ছিল। আমরা জানি যে রমজানে 120, 150, 150 টাকা, 200, 250 টাকাও পেঁয়াজের কেজি শেখ হাসিনার আমলে আমরা শুনেছি। আপনারা ভালো করে জানেন, যারা দেশে আছেন তারা হয়তো কমেন্টস করে লিখবেন যে সর্বোচ্চ কত টাকা দামে পেঁয়াজ আপনারা এর আগে কয়েক রমজানে খেয়েছেন। তাই এবারের রমজানে আপনারা সর্বোচ্চ 25-30 টাকায় পেঁয়াজ খেয়েছেন। তো এই জায়গাটায় যে মানুষটা মাত্র 8 মাস সময়, রমজানটা হয়েছে ওনার 6 মাস থেকে 6.5 মাস, মানে 7 মাসের সময়ে ওনার দায়িত্ব নেওয়ার 7 মাসের সময়ে রমজান হয়ে গিয়েছে বাংলাদেশে। সেই রমজানে 7 মাস বা 6 মাস সময়ে একটা রাষ্ট্রে যদি এত কিছু একটা মানুষ দিতে পারে, সেই মানুষটা যদি আগামী 3-4 বছরের জন্য এই রাষ্ট্রটা মেরামত করে রাষ্ট্রের এই সিন্ডিকেটগুলো ভেঙে দিতে পারে। আমরা দেখছি যে আওয়ামী লীগের বড় বড় রাঘব বোয়াল ব্যবসায়ী সিন্ডিকেট যারা ছিলেন তাদেরকেও কিন্তু গ্রেফতার করা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখছি যে প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সাবেক এমপি, আওয়ামী লীগ নেতা, যুবলীগ নেতা, ছাত্রলীগ নেতা গ্রেফতার হচ্ছেন। পরিমাণে হয়তোবা আমরা এট এ টাইম আরো বেশি আশা করি, কিন্তু পরিমাণে হয়তোবা এট এ টাইম একসাথে হয়তোবা 100-200 গ্রেফতার দেখছি না। আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশের পুলিশ বাহিনী ভেঙে পড়েছিল, সেই পুলিশ বাহিনীকে সৎ এবং সাহসী পুলিশ থেকে উনি যে আইজিপি নিয়োগ দিয়েছেন, ঢাকা মহানগর পুলিশ কমিশনার নিয়োগ দিয়েছেন, বাকি মহানগরগুলাতে নিয়োগ দিয়েছেন, এসপি গুলাকে চেঞ্জ করে করে ভালোগুলাকে সামনে আনার চেষ্টা করছেন। ওসির মধ্যেও ভালোদেরকে ওসির দায়িত্ব দেওয়া হচ্ছে। তারপরেও আওয়ামী লীগের 15.5 বছরে যারা চাকরি পেয়েছে, এর মধ্যে কিছু কিছু মানুষ তো সিনিয়রিটির কারণে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছে, তারপরেও যাদের নামে বিভিন্ন ধরনের সমস্যা ছিল এবং বিভিন্ন ধরনের খুন খারাপির সাথে জড়িত ছিল, তাদেরকে অনেক জায়গা থেকে উনি বা বর্তমান পুলিশের আইজিপি চেঞ্জ করে পরিবর্তন করে সৎদেরকে সামনে দেওয়ার চেষ্টা করছে। এবং যেখানেই কোনো দুর্ঘটনা, যেখানেই পুলিশের কোনো অবহেলা দেখা যাচ্ছে, সেখানে ওসি, এসপি তাদের উপরে পানিশমেন্ট দিচ্ছেন পুলিশের নিয়ম অনুপাতে। সেই পুলিশের ভাবমূর্তি কিভাবে 8 মাসে মানুষের মায়া, মমতা, ভালোবাসা, শ্রদ্ধা পুলিশ পাওয়া শুরু করেছে আপনারা দেখছেন। র্যাবের ভিতরে যে দুর্নীতি, অন্যায় হয়েছে, খুন খারাপির সাথে জড়িত ছিল র্যাব, সেই র্যাব এখন মানুষের কল্যাণে দেখেন আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের পাশে চলে আসছে। বিভিন্ন জায়গায় র্যাব কিন্তু এখন ভালো কাজ করছে। এই আয়নাগরের টাইম বোমা থেকে শুরু করে সব কিছু কিন্তু র্যাব পরিদর্শন করেই ডক্টর ইউনূস স্যারকে আয়নাগরে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তাহলে মানুষটা খারাপ, নামটা খারাপ নয়। আমরা নামের বিরুদ্ধে যেতে পারি না, কিন্তু সেখানে কর্মে যারা ছিলেন তাদের বিরুদ্ধে আমাদের কথা। সেনাবাহিনীর 1% ঊর্ধ্বতন যারা খারাপ ছিলেন তাদেরকে কিন্তু ধীরে ধীরে বিভিন্ন শাস্তিতে আনা হচ্ছে। কেউ কেউ হাউস অ্যারেস্ট হয়েছেন। গত 3 দিন আগে আমি আপনাদেরকে জানিয়ে লেগেছে নতুন হাওয়া। সোহরাওয়ার্দী উদ্যান এক ঐতিহাসিক নাম, ঐতিহাসিক স্থান। বাংলাদেশের ইতিহাসে সোহরাওয়ার্দী উদ্যানে এরকম কোনো সমাবেশ আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি, কখনোই সম্পন্ন হয়নি। ইতিহাস বলে সোহরাওয়ার্দী উদ্যান শুধুমাত্র নয়, বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপট বিবেচনা করলে
এত লোকের সমাগম এবং এত ঐক্যবদ্ধ প্রোগ্রাম আমাদের দেশে কখনোই হয়নি। আমাদের দেশে বহু দলের প্রোগ্রাম হয়েছে, মতের প্রোগ্রাম হয়েছে, কিন্তু যার দল তার কাছে, যার মত তার কাছে। এই প্রথম স্বাধীনতার পরে বাংলাদেশের সকল মহলের, সকল মানুষের উপস্থিতিতে একটি ঐতিহাসিক সম্মেলনে রূপান্তরিত হলো এবং সেই স্থানটি আমরা দেখলাম সোহরাওয়ার্দী উদ্যান। সারা ঢাকার রাজপথ, অলিতে গলিতে কোনো জায়গায় তিল ধরনের ঠাঁই ছিল না, কোনো বিশৃঙ্খলা ছিল না। সুশৃঙ্খল একটি প্রোগ্রাম উঠিয়ে গিয়েছেন এই বাংলাদেশের আলেম সমাজ। আমরা যেই আলেম সমাজদের বিরুদ্ধে বিষোদ্গার করি, সেই আলেম সমাজ বাংলাদেশের ইতিহাসে বিনা টাকায়, বিনা পয়সায়, কারো কাছ থেকে ধার দেনা না করে, কারো পিছনে কোনো ইনভেস্ট না করে, কোনো ট্রাক কিংবা লঞ্চ ভাড়া না দিয়ে এত সুন্দর আয়োজন করেছেন। কেউ কি একটাবার ভাবতে পেরেছেন কেন এত সুন্দর প্রোগ্রাম হলো? এই প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি মানুষ ছিল ভলান্টিয়ার। আমি চোখ থেকে তাকিয়েছিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত লোকগুলোকে অবজার্ভ করলাম। সে ঐতিহাসিক, সে আসলেই বলার মতো ভাষা আমার কাছে নেই। বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহ, তিনি একজন বিখ্যাত ইসলামিক স্কলার, কিন্তু এই প্রোগ্রাম করতে গিয়ে তিনি প্রোগ্রামের একজন ভলান্টিয়ার হয়ে গিয়েছেন। চেয়ার ছেড়ে দিচ্ছেন অন্য মানুষদেরকে, অন্য আলেমদেরকে, তিনি দাঁড়িয়ে থাকছেন, তিনি বক্তব্য দিচ্ছেন না, কিন্তু অন্য মানুষদেরকে স্পেস করে দিচ্ছেন। এই মানুষটি যখন ভলান্টিয়ার হয়ে গিয়েছেন, স্বভাবতই প্রোগ্রামটা আর কখনোই কোনো জায়গায় হিংসা বিদ্বেষে থাকার সুযোগ ছিল না। বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিত্ব, আমার দেশ সম্পাদক, মজলুম সাংবাদিক জনাব মাহমুদুর রহমানের কণ্ঠে যখন ধ্বনিত হলো প্রস্তাবনা, সেই প্রস্তাবনা শুনে প্রত্যেকের শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছে, শিহরিত হয়েছে আমাদের মন। কি অদ্ভুত প্রোগ্রাম, ভাষায় প্রকাশ করতে পারেন? যখন বাইতুল মোকাররমের খতিব সাহেব হুজুর কান্না জড়িত কণ্ঠে গাজাবাসীর জন্য দোয়ায় মত্ত হলেন, সমগ্র লক্ষ লক্ষ মানুষের চোখে অশ্রু জল ছিল। মানুষটি ফ্লোরে বসেছিলেন, কখনো দাঁড়িয়েছিলেন, কখনো স্বাভাবিক অন্য মানুষদের সাথে গল্প করতেছিলেন, দোয়ায় মগ্ন ছিলেন। সে এক অভূতপূর্ব দৃশ্য। প্রিয় বন্ধুরা আমার, দেখেছেন কি কখনো বাংলাদেশের ইতিহাসে এমন কোন আয়োজন, যেই আয়োজনে সব দলের, সব মতের মানুষরা উপস্থিত থাকতে পারে? হয়তো আপনারা দেখেছেন বাংলাদেশের সাধারণ রাজনৈতিক দলের হয়তো একে অপরে গিয়েছেন, কিন্তু এমন দেখেছেন কিনা যে ইতিহাসের পাতায় খুঁজে কি বের করতে পারবেন যে সকল ঘরানার আলেমরা একই মঞ্চে, একই জায়গায়, একই ময়দানে, একই প্যান্ডেলে, একই স্লোগানে, একই পতাকায় উজ্জীবিত হয়ে দাঁড়িয়েছে? আমাকে দেখাতে পারবেন না। এ বাংলাদেশে প্রথম এই সোহরাওয়ার্দী উদ্যান আলোকিত হয়েছে সকল ঘরানার আলেমদের মাধ্যমে। কি জামাতি, কি হেফাজতি, কি চরমনাই, কি কওমি, কি আলিয়া, কি অন্য মাদ্রাসা, কি অন্য পীর সাহেব, সব মানুষের এক আলিঙ্গনের কেন্দ্রবিন্দু ছিল এই সোহরাওয়ার্দী উদ্যান। পীর মাশায়েখ অলি আল্লাহদের পদচারণায় মুখরিত ছিল সোহরাওয়ার্দী উদ্যান। বাংলাদেশের সকল বিখ্যাত ব্যক্তিদের পদচারণায় মুখরিত ছিল সোহরাওয়ার্দী উদ্যান। লক্ষ লক্ষ মানুষ যেই মানুষটির বক্তব্য শুনতে আসে, ডক্টর মিজানুর রহমান আজহারি, একজন ভলান্টিয়ারের মতো রাস্তার ভিতর থেকে হেঁটে 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 হেঁটে, আমি তার সাথে ছিলাম, বাইতুল মোকাররম থেকে শুরু করে একদম সেই আমাদের সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চ পর্যন্ত, যেই মানুষটি একটা সেকেন্ডের জন্য তার হাঁটু বন্ধ করে নাই, হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে, অসুস্থ হয়ে তারপরে সেই মঞ্চ পর্যন্ত চলে গিয়েছেন। এটাই তো শিক্ষা। একজন আজহারির জন্য যখন হেলিকপ্টার প্রস্তুত থাকে, মঞ্চ প্রস্তুত থাকে, আলোকসজ্জা প্রস্তুত থাকে, হাজার হাজার পুলিশ থাকে, সেই আজহারি বিনা জায়গায় কোনো নিরাপত্তা ছাড়াই নিজের মতো করে মানুষদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে গেলেন। শায়েখ আহমদুল্লাহ সুন্নাহ ফাউন্ডেশনের একজন বিখ্যাত ব্যক্তিত্ব, যার জন্য বাংলাদেশের প্রত্যেকটি অলিতে গলিতে মানুষ দোয়া করে, কি হিন্দু কি মুসলমান, সে আহমদুল্লাহর মতো একজন মানুষ যখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে ডেকে ডেকে, তারপরে এমনকি মাইক পর্যন্ত, স্লোগান কি হবে সেটা পর্যন্ত লোকটির নজরে রেখে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন হাতে কলমে, এরকম নেতা থাকলে সেই সমাবেশ সফল হবে না, হবে কি? মাহমুদুর রহমান সাহেবের যে বক্তব্য দিয়েছেন, তিনি যে স্পিরিট নিয়ে কথা বলেছেন, এই ডক্টর মাহমুদুর রহমানের প্রস্তাবনার মধ্য দিয়ে বাংলাদেশের আজকের গাজাবাসীর পক্ষে আমরা যে দাঁড়িয়েছি, সে ছিল এক ঐতিহাসিক দিগন্ত উন্মোচন। মাহমুদুর রহমানের প্রত্যেকটি বক্তব্য শরীরকে শিহরিত করেছে, আমাদের লোমগুলোকে দাঁড় করিয়ে দিয়েছে। কার কথা বলবো? বাংলাদেশের সমগ্র মানুষ যারা এখানে নেমে এসেছে। আজকে দেখেছেন কোনো আন্দোলনের মধ্যে কোনো ভাঙচুর, কোনো গাড়ি বন্ধ কিংবা কারো উপরে আক্রমণ কিংবা রাগান্বিত হওয়ার চিত্র না। সমগ্র ঢাকা স্তব্ধ হয়ে যাওয়ার পরেও কেন জানি সমগ্র ঢাকা শহরের মানুষগুলো আনন্দে উল্লাসিত অবস্থায় এই দুঃখ ভারাক্রান্ত একটি যেই গাজা, সেই গাজাকে একটা ঐতিহাসিক দিন হিসেবে পালন করেছে, গাজাবাসীর পক্ষে দাঁড়িয়েছে। কারো মনে কোনো দুঃখ ছিল না, সবাই এটাকে আলিঙ্গন করে পালন করেছে। দেখেছেন কখনো এরকম? আমরা কষ্ট বুকে চাপা দিয়ে তারপরেও বাংলাদেশের মানুষরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছি, কিন্তু আমাদের মধ্যে কোনো ক্ষোভ ছিল না, কষ্ট ছিল না। অনেক সাংবাদিককে দেখেছি, একজন হিন্দু ভদ্রমহিলা, তিনি সংবাদপত্রে চাকরি করেন, তিনি তার অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে বলেছেন, ঢাকা শহরে এত বড় জ্যাম হওয়ার পরেও
মানুষের মধ্যে কোনো বিরক্তের ছাপ ছিল না। এটাই হচ্ছে মানবতা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।